আসসালামু আলাইকুম। শুরু করছি হৃদ মায়ের প্রেম গাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৫। ভয়ার্ত মুখে জড়সড় অবস্থায় কুঁচো হয়ে বসে আছি খাটের কোনায় অপরাধী মুখে। আমার ঠিক সামনে জুই তবধা মেরে মাথা চেপে বসে আছে শকট হয়ে। দুজনের গায়ে এখনো কলেজ ড্রেস চড়ানো। সময়টা দুপুরের ২টোর ঘোরে। সকালে হৃদ খানের সামনে থেকে পালিয়ে আমি কলেজ যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি জুইয়ের জন্য। আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে ব্ল্যাকমেল করে। বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দিবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সব কিছুই বললাম, যা যা সেদিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকেই আমার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়্যাক্ট করছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করছে। করারই কথা, আসলে আমার বড় বোনের বিয়ে এখনো হয়নি, সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি। ওই বিষয়টি কারো সহজে মেনে নেওয়ার কথা না। জুয়ের ক্ষেত্রেও তাই। আমার গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা। তারপর সিরিয়ালে আমি সবার শেষে, সেখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমক নয়, ঘোর পাপও বটে। বিগত ২ ঘন্টা ধরে এমন তবধা মেরে বসে আছে জুই আমার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার ভয়ে ভয়ে কাটাবো আমি? এখন তো কিছু একটা বলা দরকার ওর, তাই না? আজব, আমার বিয়ে হয়েছে সেই ১.৫-২ বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি, মনে মনে সবাই জানলে কি হবে। এখনও ভয় আছে, তবে এজন্য আর কতক্ষণ এমন মরার ঝিম মেরে বসে থাকবো? এবার নড়াচড়া করার দরকার। এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দিব আমি? বিরক্ত লাগছে। জুয়ের বিষণ্ণ হতবাক মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম। যা হবার হবে। এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা দুটো কুঁচো করা থেকে মুক্ত করলাম। ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালাম জুয়ের মাথা চেপে ধরা নত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বললাম, জুই, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে। তোরও নিশ্চয়ই করছে। একটা কাজ করি চল, দুজনে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর এসে সেম দুঃখী দুঃখী পোজ নিয়ে বসি, কেমন? শরীরে এনার্জি পাবো। আমার কথাগুলো শেষ হবার আগেই জুই হামলে পড়ে আমার উপর। পাশ থেকে বালিশটা নিয়ে আমাকে এলোপাথারি মারতে মারতে আমাকে বিছানার উপর ফেলে আমার পেটের উপর চড়ে বসে। হাতে বালিশটা দিয়ে আমার মুখের উপর চেপে ধরে চেতন গলায় বলে, উর্দি গর্ধব, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে? টেনশনে আমি মরে যাচ্ছি আর তুই? হাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জুয়ের হাতের বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। উফ, আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। পেটের উপর এখনও জুই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম হাঁপাতে হাঁপাতে। জুয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, অসভ্য মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করছিস, তাই না? মরলে আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে। তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মা গো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ে জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাই একটুর জন্য বউ হারাতো। ইস বেচারা জামাই, বউ দেখার আগেই বিধবা হয়ে যেত। আমার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুঁইও উঠে বসে শোয়া থেকে। ওর দৃষ্টিতে তখনও ক্ষেপানো আমার উপর। আমার দিকে তেড়ে এসে আমার বাহু চেপে আঙ্গুল তুলে শাসিয়ে বলে, উল্টাপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে। বলে দিব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এতদিন। তারপর কি হবে ভেবেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে। সে বাঁচাবে তার বউকে সবার হাতের মার খাওয়ার থেকে, কেমন? আমি বরং বলে দেই সবাইকে, কি বলিস? জুয়ের হুমকি স্বরূপ কথায় নিভে গেলাম আমি। ভয় জড়ো হলো মুহূর্তেই। পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি। এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, আমাকে ভয় দেখিয়ে। আমি অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বললাম, এমন করিস কেন? তুই না আমার বোন হোস? বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, 1000 বার করব। কেন করব না তুই বল? তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস, নাকি চোর ডাকাত লুচ্চা, নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না।
এখন আবার বলছিস নাম ঠিকানা তো জানিস না, যাকে বিয়ে করলি তার চেহারাটাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখায়। এটা কোনো কথা? এক তো বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেইছিস, এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘোর পাপ করেছিস। তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনে কতটা সাফার করতে হবে? জীবন এত সহজ? লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করে নিলি। আমাদের সমাজে ডিভোর্সি মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি, বা তোর কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটাও কেউ দেখবে না, বরং সবাই তোর দিকে আঙ্গুল তুলে বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে, হারামভাবে শরীর বেচে দেয়, তাকে আমাদের সমাজ কলঙ্কি বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালিমা পড়ে একজন পুরুষের সঙ্গে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকেই আঙ্গুল তুলে কলঙ্কি বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলামের শরীয়তে হালাল। এখন তুই বল তোর সাথে আমার কি করার দরকার? তুই আমার বোন বিধায় আমার কলিজা চলছে এই ভেবে যে এই সমাজ তোকেও বিনা কারণে ডিভোর্সি বলে কলঙ্কিত করবে। তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্করে না পড়িস। লোকটার পরিচয় জানলে অন্তত খুঁজে নিতে পারতাম লোকটাকে। যেমন চুপিসারে বিয়েটা করেছিস ঠিক তেমন চুপিসারে ডিভোর্সটাও নিয়ে নিতাম আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে। ইসলামের ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি। তুই বুঝতে পারছিস তোর জীবন পুরোটাই আটকে আছে। ওই লোকটাকে তালাক না দিলে তুই লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না, তাই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি, তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টে জিনাকারী হবি তুই। জুঁইয়ের দীর্ঘ কথায় দমে গেলাম আমি। সত্যি বলতে আমি এতটা গভীরভাবে ভাবিনি। আমার মাথায় আসেনি জীবনে আমাকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে আমি। জীবনের একটা সময়ে একবার না একবার তো আমায় বিয়ের জন্য চাপ দিত সবাই। তখন আমি কি করতাম? জুঁইয়ের কথার গভীরতা চিন্তা করতেই কান্না পেল আমার। তীব্র অপরাধবোধে মিইয়ে গিয়ে ধরা গলায় বললাম, আই এম সরি জুই, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি। তীব্র ভয়ে ভুল করে ফেলেছি, এখন কি করব? আমার অশ্রুসিক্ত টলমলে চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসলো। চিন্তাতে ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, আর কি করবি? যা করার তো আগেই করে ফেলেছিস। নিজের এত বড় বিপদ বাঁধিয়ে চুপ করে আছিস এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে। অথচ তুই যে নিজের কত বড় ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না। কারো কোনো ক্ষতি হয়নি, তুই ক্ষতি নিজের করেছিস ঋতু। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। ওর কথার তালে সত্যি সত্যি আমি চুপ করে বসে আছি। জুইকে কি বলা উচিত বুঝতে পারছি না। জুইও খানিকটা চুপ থেকে আমাকে বলল, আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু। জুইয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝলাম না। সেই অচেনা লোকটাকে এখন খুঁজে কি করব? আর খুঁজলেও বা পাবো কোথায়? কেন? কেন মানে? তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারো সাথে, তখন কি করবি? এক স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্স মাস্ট বি প্রয়োজন, বুঝলি? জুয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাই, কারণ আমার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা। আমার সম্মতিতে জুই ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছুই জানিস না, তাকে দেখলেও চিনবি না তুই। এমত অবস্থায় লোকটাকে খুঁজি কিভাবে বলতো? মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে আইডিয়া আছে কোনো? মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বললাম, না। আমার কথায় জয় খানিকটা চেটে শক্ত গলায় বলে, তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তুই তো বুদ্ধিমতী হয়ে যাবি, তখন তো আরেক সমস্যা। জুঁইয়ের চেতন গলায় আমি মিনমিন করে বললাম, রাগিস কেন? আমার কাছে আইডিয়া না থাকলেও মাইশা মাহির কাছে ভালো ভালো আইডিয়া পাবি। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরালো বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ। আমার কথায় দমে যায় জুঁই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই আমাদের সাহায্য করতে পারবে। জুঁই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলছিস? পরে যদি সমস্যা হয়? হবে না, ওরা তো আমাদের বেস্টু, কখনো কথা নড়চড় করবে না। ওকে দেন, চল গোসল করে রান্না করি। কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে, এখনো রান্না বান্না কিছুই হয়নি। বিকেল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দিব, কেমন? চল চল। আচ্ছা।
5 বান্ধবীর আসর জমেছে একত্রে। আমরা সবাই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বসা। চুপচাপ মোটেও নেই। আমার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে একেকজন শক্তে খ্যাপা বাঘিনী হয়ে বসে আছে আমার উপর। আমার দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানাইনি? পরিবারের বড়দের ভয়ে বলতে না পারি, এদের অন্তত বলা দরকার ছিল। আমাকে নিয়ে প্রত্যেকের আহাজারির চিন্তা শেষ ছিল না। আমি আর জুই একত্রে ভিডিও কল জয়েন করেছি আরিফ ভাইয়ের ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে। এখন পড়ন্ত বিকাল। জুয়ের কথা মতো ভিডিও কলে জয়েন হয়েছিল আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ ধরে ওদের সাথে আমার বিয়ের সকল বিষয় শেয়ার করা হয়ে গেছে। আমাকে একজোট ফ্রিতে বকাঝকা করা হয়ে গেছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে আমার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে বের করা যায় সে নিয়ে। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না। এদের মধ্যে আমি একটু জড়সড় ভাব নিয়ে বসে আছি। যেহেতু আমি আসামি, তাই আপাতত আমার বড় মুখ করে বসা উচিত নয়। এতে সবাই আরও ক্ষেপে যাবে আমার উপর। এমনি ছোটোখাটো ঘূর্ণিঝড় আমার মাথার উপর নাচছে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা, ফাজিল মেয়ে হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে হলো সুমি, আর জুই সবচেয়ে বুঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর আমি সেটা না হয় নাই বললাম। আমার গল্পে বুঝে যাবেন আমি কেমন। আচ্ছা যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খুঁজে পাওয়ার আলোচনা করছে। মাহি সামনে থেকে আমার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এমনি তাকাই রইছে কেন? আমারে কি ওর জামাই মনে করছে? ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব? অসভ্য মাইয়া, বিয়েটা করছে তো করছে, জামাইরার নামটাও জানতে পারলো না। মন তো চাচ্ছে ইচ্ছে মতো কতক্ষণ ধুলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধূপধাপ লাগাতো ওই মাইয়ারে, নাইলে আমার রাগ শান্ত হবে না। মাহির কথায় তৎক্ষণাৎ সায় দিল মাইশাও। জুইয়ের উদ্দেশ্যে বলল, হ জুই, আমার হয়েও 2টা দিস কিন্তু ওরে। আমি অসহায় মুখ করে জুইয়ের দিকে তাকালাম। জুই আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল টেনশনে। জুইয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি আমার উদ্দেশ্যে বলল, ঋতুরে দোস্ত, তুই কেমনে এই বিয়েটা করলি? চেনা নাই জানা নাই কেউ অপরিচিত লোকরে অন্যর কথায় বিয়ে করে? আমি তো ভয়ে মরে যাচ্ছি। না জানি কোন ব্যাডা মানুষরে বিয়েটা করছস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয় আর তোকে দেখে তার মন যদি বদলে যায়, ডিভোর্স দিতে না করে, তখন কি করবি তুই? সুমির কথায় আমার আরও ভয় হতে লাগলো। আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিলাম। হয়তো কারো সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোকই বলে পরিচয় দিচ্ছিল আমাকে। হয়তো সন্ত্রাস হবে। সুমির কথার উত্তর আমি করতে পারলাম না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে। তখনই সুমির কথার উত্তর দিয়ে জুই শক্ত গলায় বলল, ডিভোর্স দিবে না মানে? অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন আমরা এমনিই ছেড়ে দিব মনে করেছিস? ও ছোট মানুষ, বুঝেনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না লোকটার সাথে ওর সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে চুপিসারে ওর ডিভোর্সটা নিয়ে নিব, ব্যাস। আমাদের পরিবারকে এসব জানাবো না। মাহি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখে কারো নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? না। আমাদের কথায় ফোড়ন কেটে মায়েশা বলল, জায়গার নামটা মনে আছে যেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি? আমি মাথা নাড়িয়ে না বলতেই আরও হতাশা দেখা গেল সবার চেহারায়। খানিকটা সময় চুপ থেকে মায়েশা আবারও দ্রুততার প্রশ্ন করল জুইকে। বলল, আচ্ছা জুই, মায়ার না হয় মনে নেই ওর কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেদিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিস? জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মনে আছে, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম। কিন্তু কেন? জুয়ের কথায় যেন আশার আলো ফুটল মাইশার মুখে। তৎক্ষণাৎ উৎসাহের সহিত বলল, পারফেক্ট। এখন নিশ্চয়ই এটাও মনে আছে তোরা মায়াকে সেদিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, আমার এটা মনে নেই। অনেক আগের কথা, জায়গাটার নাম ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাইয়া আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কি ছিল। সবাই আশা নিয়ে আমার দিকে তাকাতেই আমি সাথে সাথে বলি, আমি জানি না সেই জায়গার নাম। সব কিছু অপরিচিত ছিল আমার কাছে, তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গেছিল সেদিন রাতে। আমার কথায় চেতে উঠে মাইশা, কেউ আমারে এই বলদ মাইয়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হেব্বি রাগ উঠতেছে। উফ,
পুনরায় সবার মুখে হতাশা ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলায় কোথায় গিয়ে খুঁজবে সেই এলাকা, যেই এলাকায় আমি হারিয়ে গিয়েছিলাম? প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ আমি উৎসাহের সহিত বলে উঠি, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গাটার নাম কি। ভাইয়া সব কিছু চিনে। আমার কথায় মাইশা তৎক্ষণাৎ বলে, আরে বাহ, মায়া রানীর মাথায় দেখি ঘিলুও আছে। এই জুই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গার নামটা জিজ্ঞেস করতো। জুই কিছু বলার আগেই মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি? কাজটা কি? পরে বলছি, আগে জুই আরিফ ভাইয়ার থেকে জায়গাটার নাম জান, কল দে ভাইয়াকে। জুই বলল, আরিফ ভাইয়াকে ফোন করে বলবো কি? কি বলে জায়গার নামটা জিজ্ঞাসা করব? ভাই যদি জিজ্ঞাসা করে কেন জানতে চাইছি, তখন কি বলবো? পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি খাটিয়ে বলল, তোর কিছু বলতে হবে না, যা বলার মায়াই বলবে। ওই আরিফ ভাইকে ফোন করে জিজ্ঞাসা করবে ওকে সেদিন রাতে নরসিংদী জেলায় কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে। ভাই যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে ইংলিশে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে, এ মেমোরেবল ডের উপর, মায়ার জীবনের স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে চাচ্ছে, এজন্য নামটা ওর চাই, ব্যাস। মাহির কথা অনুযায়ী সবাই সায় দিল। আমিও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইয়াকে কল দিলাম। ভাই কোচিং ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু আমার জায়গার নাম জিজ্ঞাসা করাতে প্রশ্ন করেছিল কেন? আমি মাহির শেখানো কথাগুলোই বললাম, সফলও হলাম। ভাইয়া জায়গার নামটা বলতেই আমি কল কেটে দিলাম এবং ওদেরকে জানাই নরসিংদী জেলায় বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিল ভাইয়া। আমার কথায় মাইশা সন্তুষ্টি নিয়ে বলে, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে জুই। মায়াকে যদি আরিফ ভাইয়া নরসিংদী জেলার বাগিচা এলাকায় খুঁজে পায়, তার মানে মায়া সে রাতে সেই এলাকায় ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটা সেই এলাকার কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলা বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকার যতগুলো কাজী আছে সবগুলো বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজী পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়ার বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজের কাছ থেকে আমরা মায়ের কাবিননামার একটা ফটোকপি নিব, কারণ সেই কাবিননামায় নিশ্চয়ই মায়ের স্বামীর অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব, কি বলিস তোরা? আয়শার চতুর বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করলো। সেই সাথে আশা ফিরে এলো যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিল আমরা সবাই নরসিংদী যাব একসাথে। কিন্তু ঝামেলা হলো আমি আর জুই আছি চট্টগ্রামে। আমাদের বাসায় যেতে হবে, মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাব কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো আমি আর জুই এখান থেকে আশুগঞ্জ যাব কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো আর যেতে পারবো না। আরিফ ভাইয়া দিবে না, আবার আব্বুও কড়া শাসন করবে। তিনি অনেক পড়ুয়া মানুষ, ছেলে মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার। কি থেকে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তখনই মাহি বলে উঠে, আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ার স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জ আসার একটা উপায়ও বের হয়ে যাবে। এই ঋতু একটা কাজ করতো, পেটে ব্যথার ভান ধরে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারা যাচ্ছিস। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি। তোর দেখা দেখি জুইও কাঁদবে তোর চিন্তা করার ভান করে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়েই আরিফ ভাইয়া তোকে আর জুইকে বাসায় পাঠিয়ে দিবে পরিবারের কাছে তোর সেবা যত্নের জন্য। যা এবার ফটাফট বিছানায় মরার মানুষের মতো শুয়ে আমাদের পেট ব্যথার অ্যাক্টিং করে দেখাতো। ডাক্তারের চেম্বারের বাহিরে সিরিয়াল কেটে রুগীর সারিতে বসে আছি আরিফ ভাইয়ার কাঁধে মাথা ফেলে। ভাইয়া আলতো করে আমার কাঁধ জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে আর থেকে থেকে অপর হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনা সহিত। এখানে আমরা বসে আছি প্রায় 1 ঘন্টার উপর হলো। মূলত আমার অসুস্থতার জন্যই বসা। কাল বিকেলে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিলাম পেট ব্যথার অভিনয় করব বলে, অথচ রাত হতে না হতে সত্যি সত্যিই আমি সিরিয়াস অসুস্থ হয়ে পড়লাম। রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে আমার, সাথে ফ্রিতে পেট খারাপও হলো। পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিলাম রাতে, এজন্য সকাল থেকেই জ্বর আর পেটের সমস্যায় কাহিলামি। এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছি। আমার অসুস্থতায় নাজেহাল অবস্থা দেখে আরিফ ভাইয়া দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি, বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে আমাকে। কিন্তু এখানে এসেও আরেক সমস্যা, ডাক্তার চেম্বারে নেই। ডাক্তারের রোগী দেখার সময় 3টা থেকে, কিন্তু এখন 4টা 10 বাজে। আমার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ ভাইয়া এবার বেশ চটে যাচ্ছে আমার বেগতিক খারাপ অবস্থা দেখে। জ্বরে আমি বারবার মাথা ফেলে দিচ্ছি ভাইয়ার কাঁধ থেকে। ভাইয়া বারবার আমার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছে।
অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না আমার, তবে কান সজাগ ছিল। আমার বেহাল দশার মধ্যেই আরিফ ভাই কাউকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠে কথা শুনে বন্ধ চোখের পাতা টেনে খুলতে চাইলাম। নিভে যাওয়া চোখে অল্প তাকাতেই চোখ পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা আমি আগেও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করার চেষ্টা চালাতেই আরিফ ভাই লোকটার কথার উত্তর করে বলে, আসলে ভাই, আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে। ওর কি হয়েছে? হৃদ নামটা মস্তিষ্কে যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেললাম। আরে, এ তো আসিফ, হৃদ খানের বডিগার্ড। তার মানে হৃদ খান আমার আশেপাশে কোথাও আছে? বিষয়টা মাথায় আসতেই চমকে উঠলাম আমি, কারণ কালকে সকালে আমাকে হুমকি দিয়েছিল লোকটা তার সামনে যাতে না পড়ি, অথচ 24 ঘন্টা যেতে না যেতেই ঘুরে ফিরে আবারও লোকটার সম্মুখে আমি। সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম আমি, কিন্তু অসুস্থ বলে দৌড়াতেও পারছি না। আমার মনস্তান্ত্রিক চিন্তাধারার মধ্যেই আরিফ ভাইয়া আসিফ লোকটার কথার উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ। সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস হওয়ায় এখানে নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনও আসেনি। বোনটাও ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে। আরিফ ভাইয়া বাকি কথাগুলো শেষ করার আগেই আমি গা গুলিয়ে বমি করতে চাইলাম, কিন্তু খালি পেট হওয়ায় তিতু পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না। ওয়াক ওয়াক করতে করতে আমার অবস্থা কাহিল। দুর্বলতায় শরীর ছেড়ে দিতেই আরিফ ভাইয়া আমার বাহু জড়িয়ে ধরে শক্ত করে। বিচলিত কণ্ঠে আমাকে ডেকে হুঁশ ফেরানোর চেষ্টা করে বলল, ঋতু, এই ঋতু, কষ্ট হচ্ছে তোর? নার্স, এই নার্স। আরিফ ভাইয়া নার্স বলে চিল্লিয়ে আমাকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতেই আমার চোখ বুজে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখ পড়ল আরিফের ঠিক পিছনে স্ট্রংলি দাঁড়িয়ে থাকা হৃদ খানের উপর। উনি কেমন চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো আমার অসুস্থতা তার চোখে পড়েছে, কিন্তু এতটা বুঝে উঠতে পারছে না যে আমাকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে পড়লাম সেটা।